ক্যাপিটাল গেইনের মধ্যে 8 নম্বর অঙ্কটা দেখেন, ডেন্টাল হেলথ কেয়ার লিমিটেড। তো বাংলাদেশি কোম্পানি বট অ্যান ইকুইপমেন্ট ফর ডেন্টাল সার্ভিস। কত টাকাতে কিনেছিল? 15 লক্ষ টাকা অন 1 জানুয়ারি 2016 সাল। ইঞ্জিনিয়ারিং এস্টিমেটেড শোড অ্যান অ্যালাবেল দ্য ডিপ্রিসিয়েশন অফ 10 লক্ষ টাকা অ্যাট দ্য টাইম অফ সেল। যখন বিক্রি করা হয়েছে তখন পর্যন্ত ডিপ্রিসিয়েশন হয়েছে 10 লক্ষ টাকা। দ্য ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড 30 জুন 2019। 16, 17, 18, 19 4 বছর। তো এখানে 30 জুন মানে 3.5 বছর হয়েছে। 17 লক্ষ 50,000 টাকা। Assuming that the corporate tax rate 30% and capital gain tax 25%. Calculate the total tax liability for the company. And capital gain tax করতে গেলে capital gain কতটুকু হয়েছে সেটা তো আবার দেখতে হবে। অরিজিনাল দামের থেকে যতটুকু বেশি দামে বিক্রি করা হয় সেটা হলো ক্যাপিটাল গেইন। অরিজিনাল মূল্য কিন্তু ছিল এই অঙ্কে 15 লাখ টাকা, এই যে, আর বিক্রি করা হলো 17 লক্ষ 50,000 টাকা। তাহলে 2.5 লক্ষ টাকা বেশি মূল্যে বিক্রি করা হয়েছে, এটা হলো ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইনের উপরে 25% করে ট্যাক্স দিতে হবে। আমি এটা একটু লাল করে দিলাম। এখানে আসেন, রেভিনিউ গেইন হয়েছে কিনা একটু দেখাই। দ্য রেভিনিউ প্রফিট, পারচেস প্রাইস ছিল 15 লাখ টাকা, আর এই পর্যন্ত অ্যালোবেল ডিপ্রিসিয়েশন হয়েছে অ্যাকুমুলেট 10 লাখ টাকা। তাহলে বুক ভ্যালু বা ক্যারিং ভ্যালু আছে 5 লাখ টাকা। সেলস ভ্যালু অফ ইকুইপমেন্ট 17 লাখ, এখান থেকে বুক ভ্যালু বাদ যাবে 5 লাখ, তাহলে লাভ থাকবে কত? 12 লক্ষ 50,000। 12 লক্ষ 50,000-এর মধ্যে ক্যাপিটাল গেইন আমরা অলরেডি সেপারেট করে ফেলেছি 2.5 লাখ টাকা। তাহলে রেভিনিউ গেইন কত? রেভিনিউ গেইন হচ্ছে 10 লাখ টাকা। এই রেভিনিউ গেইনের উপরে ট্যাক্স হবে 30%, আর ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স হবে 25%। তো টোটাল ট্যাক্স কত হবে? 3,62,500 টাকা। এই হচ্ছে অঙ্ক। সবাই বুঝতে পারছে? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। এই অঙ্কটা আসছিল 2 বার, 18 সালেও আসছিল, 20 সালেও আসছে। ক্যাপিটাল গেইন মূলত আসলে বলা হয় যেটা অরিজিনাল দাম তার থেকে যদি 1 টাকা বেশিতে বিক্রি করা হয় সেটা হয়ে যায় ক্যাপিটাল গেইন। অরিজিনাল দাম ছিল এখানে 15 লাখ, বিক্রি করেছে 17 লাখ 50,000। যেদিনই বিক্রি করি না কেন 15 লাখের থেকে 2,50,000 টাকা বেশি দামে বিক্রি করা হয়েছে, ওইটুকুই আমাদের ক্যাপিটাল গেইন। এবার আমরা ক্যারিং ভ্যালু নির্ণয় করলাম। আসলে ওই কোম্পানি এই মেশিনের ক্যারিং ভ্যালু ছিল 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার থেকে এবার আমরা ওই যে বাদ দিচ্ছি যে 17,50,000 টাকা বিক্রি করলাম, তো 17,50,000 থেকে 5 লাখ টাকা ক্যারিং ভ্যালু বাদ দিলে 12,50,000 টাকা লাভ। এর মধ্যে ক্যাপিটাল গেইন আলাদা আর রেভিনিউ গেইন আলাদা, ব্যাস। সেপারেটভাবে বলেছে রেভিনিউ গেইনের উপরে কর্পোরেট ট্যাক্স 30%, ক্যাপিটাল গেইনের উপরে 25%। টোটাল ট্যাক্স শেষ। বুঝতে পারছেন? স্যার এখানে তো ইম্পর্টেন্ট শুধু একটা জিনিস, স্যার সবগুলো করতে হবে না, ওই একটাই করেন আপনি। একটা অঙ্ক দেখেন, পিকিউআর লিমিটেড। 4টা ইকুইপমেন্ট পিকিউআর কোম্পানিতে ছিল 1 লাখ, 1,20,000, 1,50,000 এবং 1,90,000 টাকা দামের। আফটার ফিউ মান্থ, কিছু মাস ইউজ করার পরে দ্য কোম্পানি সোল্ড অল টাইপ অফ অ্যাসেট, সব অ্যাসেট বিক্রি করে দিল। 15% প্রফিট অন অ্যাসেট পি, 20% প্রফিট অন অ্যাসেট কিউ,
10% প্রফিট অন অ্যাসেট আর, এরপরে 14% অ্যাসেট এর পরে এগুলো মুনাফা হয়েছে। ক্যালকুলেট দ্য ক্যাপিটাল গেইন অ্যান্ড ক্যালকুলেট দ্য গেইন ট্যাক্স ইফ দ্য ট্যাক্স রেট 40%। এই যে 1 লাখ টাকা সম্পত্তি, এই 1 লাখের উপরে 15% যদি বাড়ে তাহলে 15,000 টাকা লাভ। তো মূল্য কত হবে? 1 লক্ষের সাথে 115% করে দিলাম। কেন 100? এমনি নর্মালি যে থাকে ওটাই তো 100ই থাকে, আর ওর সাথে বাড়ছে 15%, তো 115%, 1,15,000 হয়ে গেল। 1,20,000 এর উপর বাড়বে 20%, তো 120% করলাম, 1,44,000 হয়ে গেল। এরপরে 10% প্রফিট হয়েছে, এই 10% 110% করলে 1,65,000 টাকা মূল্য দাঁড়ালো, আর লাস্টেরটা 1,90,000, 14% মুনাফা, তাহলে বিক্রি হবে 2,16,600 টাকা। অরিজিনাল দামগুলো পাশেই লিখলাম, লিখে বিয়োগ করলাম, 1,15,000 থেকে 1,00,000 বাদ, তাহলে ক্যাপিটাল গেইন 15,000 টাকা। দ্বিতীয়টা বিয়োগ করে পেয়েছি 24,000 টাকা, তৃতীয়টা 15,000 টাকা, তারপরেরটা 26,600 টাকা ক্যাপিটাল গেইন। এখন এই ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স দিতে হবে। 15,000, 24,000, 15,000, 26,600, এর উপরে ক্যাপিটাল গেইন 40%। 15,000 উপরে 40%, 24,000 উপরে 40%, এ সবগুলোর উপরে 40% করে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিয়ে দেন। দিলে ট্যাক্সগুলো যোগ করেন, 6,000, 9,000, এই 6,000, এই 10,640, সব মিলে 32,240 টাকা। এই তো হলো টোটাল ক্যাপিটাল গেইন ট্যাক্স। সব অঙ্ক তো একই রকম, এই রকম, এই 6-এর মতো। এখন দেখাচ্ছে এখানে নাম, কোম্পানির নাম চেঞ্জ করে দিল, ফিগারটা 1 লাখের জায়গায় 10 লাখ দিল। কি পারা যাবে না? সিস্টেম তো একই। ইনশাআল্লাহ। ফাদ পারবে? ফাদ জি স্যার। স্যার 5 নম্বরটা একটু স্যার। এর আবার কি 5 নাম্বার? মানে এই অঙ্কের মধ্যে 5 নাম্বার? জি স্যার। 5 নম্বর করা লাগবে না আপনার। লাস্টেরটা আর ওই যে 6 নম্বর, 6 আর 7 করে দিলাম, ওইটা ভালো করে দেখেন। আর এই যে 1, 2 এগুলো সবাই একই, 6-এর মতোই সেম। এই 1 নম্বরটাও ওই 6-এর মতো, এমনকি ওই 6 নম্বর আর এই 1 নম্বর কিন্তু সেম অঙ্ক, ফিগারটাও মনে হয় একই ছিল। এখানে শুধু 1,90,000 দেখেছি, এখানে 1,60,000 দেওয়া আছে। আচ্ছা, শুরুতে যেন শিহাবেরটা কি প্রশ্ন করছিলেন, কোন ফরম্যাটে? 906 পৃষ্ঠা, অঙ্ক নাম্বার 9 এবং 11 স্যার। মানে বেশি সমস্যা নাই, আমি খালি একটু বেশি জানতে চাইছি স্যার। ফরম্যাট কত তাই বলেন, এটা পেজ মেলবেন আমার এখানে। স্যার প্রবলেম নাম্বার 11 আর 9। ওরে আল্লাহ, এটা ফরম্যাট, আশেপাশে দিয়ে একটা ফরম্যাট বলেন, যে কোন নম্বর ফরম্যাট এটা? ফরম্যাট 1 এর স্যার। 1 এর? জি জি স্যার। 1 এর 9-6। এইটা স্যার প্রশ্নটা হচ্ছে এখানে মার্জিনাল যে ট্যাক্স রেট, হ্যাঁ, কোনো কমেন্টস নাই, সরাসরি অ্যানসার দিছে। আমি কি এভাবে অ্যানসার করতে পারবো কিনা, এটা একটা প্রশ্ন। রিকোয়ারমেন্ট 2 বুঝতে পারছি। ওই যে আমি বুঝতে পারছি, ওই প্রশ্নের উত্তরটা শুনেন। এখানে আপনার 8 নম্বরে একটা দেখেন, আমি যে লিখে দিচ্ছিলাম যে কোন লেভেলে ম্যাচ করছে, সেই লেভেলটাই আমাদের মার্জিনাল ট্যাক্স, তাই না? 9 নম্বরে কিন্তু ওই ম্যাচ কথাটা আর লিখে দিছিলাম না, তাই এই জন্য আপনি ভাবছেন যে সরাসরি মার্জিনাল কস্ট লেখা হলো, এটা ম্যাচিং কথা লেখা হলো না, এভাবে লিখলে হবে কি না? তো ওই উপরে যেভাবে লিখেছি না 8 নম্বরে, এইভাবে লিখে দিলে ভালো হয় মার্জিনালের ক্ষেত্রে, যে আসলে মার্জিনাল যে পাইলো এখানে 35% কিভাবে, তো ওই লেভেলে আমাদের ম্যাচিং করেছে, এই জন্য 35%। অথবা তাড়াতাড়ি দেখাচ্ছে, তাড়াহুড়া করে এইভাবে লিখে দিলেও কোনো সমস্যা নেই, তবে নাম্বার কাটলেও কাটতে পারে। একটু ব্যাখ্যা করে দিয়ে ভালো। নাম্বার অঙ্কে স্যার ক্যালকুলেশনটা দিতে যাচ্ছিলাম, টেবিল ইনকাম 3 11, প্রবলেম 11। এই যে 11,
টেবিলে আসে। এখানে হ্যাঁ বলেন। এখানে কস্ট অফ গুডস চলে যায়, কস্ট অফ গুডস লেখা হয়েছে, আমি কি এভাবে লিখতে পারবো কিনা? ভেরিয়েবল কস্ট নাকি? হ্যাঁ ক- স্যার, বাকিগুলো কিন্তু কস্ট অফ গুডস লেখা হয়নি স্যার, প্রস্তে ভেরিয়েবল কস্ট লেখা হয়েছে। প্রস্তে ভেরিয়েবল কস্ট ছিল না, প্রস্তে ছিল কস্ট অফ গুডস সোল্ড, তাই আমরা কস্ট অফ গুডস সোল্ড ইউজ করেছি। যদি প্রস্তে বলতো ভেরিয়েবল কস্ট 10 টাকা করে, তা আমরা ভেরিয়েবল কস্ট লিখতাম তখন। প্রস্তে যা থাকবে তাই লিখে দেবো। বুঝতে পারছেন? জি জি স্যার, কোনো সমস্যা নেই, পারি সব। আলহামদুলিল্লাহ। ভেরিয়েবল আর কস্ট অফ গুডস কি একই কথা নাকি? না, এখানে কস্ট অফ গুডস সোল্ড যখন বলা হয় তখন দেখা যাচ্ছে যে গ্রোস প্রফিট লেখা হয়, আর অনেক সময় দেখা যাচ্ছে ভেরিয়েবল কস্ট দেই, তখন একটু কন্ট্রিবিউশন কথাটা লিখতে হয়, কিন্তু বইয়ের দুটোই ব্যবহার বাদ দিতে একই। হবে না স্যার? বইয়ের ব্যবহার একই, যে ভেরিয়েবল কস্টের জায়গায় কস্ট অফ গুডস সোল্ড ব্যবহার করেছে অনেক। এই যে দেখেন ভেরিয়েবল কস্ট লেখা আছে। স্যার হ্যাঁ 5 নাম্বার অঙ্ক দেখতেন স্যার, 5 নাম্বার অঙ্কে স্যার কস্ট অফ গুডস লেখা আছে, বাট আপনি অঙ্ক সমাধান করার সময় ভেরিয়েবল কস্ট দিয়েছিলেন স্যার, এই জন্য কোশ্চেনটা করছিলাম। আচ্ছা আচ্ছা, ওই একই জায়গায় আর কি। আপনি যেটা প্রস্তে কস্ট অফ গুডস সোল্ড থাকে কস্ট অফ গুডস সোল্ড দিয়েন, আর যেটা ভেরিয়েবল দেওয়া থাকে সেটা ভেরিয়েবল লিখেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার ওই প্রথম যে অধ্যায়গুলো গেছে ওটার ভিতরে ইন্টারেস্ট রেট লেখা আছে না স্যার? হুম রেট রেশিও মানে স্যার কোনোটাতে আর দিচ্ছেন, কোনোটা আই দিচ্ছেন স্যার, যে কোনো একটা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, আইতে ইন্টারেস্ট রেট আর আরতে রেট অফ ইন্টারেস্ট, আর অথবা আই ইউজ করলেই হবে একটা। আচ্ছা স্যার, আরেকটা টি আর আর টি সি জি মানে এটা একটু বুঝে দেবেন স্যার আমাকে? কর্পোরেট ট্যাক্স আর গেইন ট্যাক্স, ওই জি বললে ওখানে গেইন ট্যাক্স আসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 6 নম্বর অধ্যায় পর্যন্ত কমপ্লিট করে ফেললাম, তাই না? এখন 3 বাকি আছে কিন্তু আমাদের। স্যার এই ওদের এই বইয়ের আর কয়টা অধ্যায় করবেন স্যার? এই বইতে 5টা অধ্যায়, যেমন 1 2 3 5 6, 5টা অধ্যায় করলে 5টা অঙ্ক পাওয়া যাবে। জি স্যার, আর বেশিরভাগ দরকার তো স্যার স্টুডেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং স্যার, ওটা তো মনে হয় যে একবারে বাজে অবস্থা আছে আমরা। স্ট্র্যাটেজি জি স্যার। না, এরপরে আমরা স্ট্র্যাটেজি শুরু করবো, টেনশন নেই। বাজে অবস্থা না, ওইটা তো আরো সহজ অবস্থা, ভালো অবস্থা। না, এটা তো আগে পরীক্ষা তো স্যার, এই জন্য বলতেছি। এই জন্য আগে পরীক্ষা থাকলে সেগুলো পরে শুরু করতে হয়। যখন অ্যাপ্লাইড শুরু করবো কিন্তু আমরা এগোয় শেষে, অ্যাপ্লাইড পরে অ্যাপ্লাইড করতে করতে পরীক্ষা চলে আসবে। জি স্যার। অপশন। আচ্ছা, তাহলে আমরা চলে যাই 3 নম্বর অধ্যায়ে। সবাই 3 নম্বর অধ্যায় বের করেন। দুইতে চলে আসছে। 3 নম্বর অধ্যায়টা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির সাথে মিল আছে। আর্নিং পার শেয়ার। দেখেন এখানে আমাদের 9টা ফরম্যাট। প্রথম ফরম্যাট হলো লেভারেজ। লেভারেজ আছে 3টা: অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ, টোটাল লিভারেজ। এরপরে শেখাবো আমরা ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো। তারপরে লিভারেড ফার্ম, আনলিভারেড ফার্ম। 4 নম্বরে কর্পোরেট এবং পার্সোনাল ট্যাক্স। ওই লিভারেড ফার্মের সাথেই মিল আছে, একই। ইন্টারেস্ট ট্যাক্সেল 5 নম্বর ফরম্যাট। 6 নম্বরে শেয়ার রিপারচেজ। তারপরে 7 নম্বরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, 8 নম্বরে এক্সপোর্ট ইম্পোর্ট। এই 7 এবং 8 এই দুইটা ফরম্যাট আমাদের লাগে না, এই দুটো বাদ। আমাদের লাগবে 1 থেকে 6 পর্যন্ত, আর এই 9 নম্বরটা। 1 নম্বরে আসেন ডোল, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ। এই 3টা লিভারেজ 1 নম্বর ফরম্যাটে আমাদের শিখতে হবে। এর সাথে আরেকটা রিকোয়ারমেন্ট বাড়তি শিখবো, সেটা হলো
ব্রেক ইভেন। ব্রেক ইভেনটা কি? ব্রেক ইভেন সেল হলো এমন একটা সেল যে পরিমাণ সেল করলে আয় ব্যয় সমান হয়ে যায়, লাভ লস কিছুই হয় না, সেটাকে বলা হয় ব্রেক ইভেন সেল। তাহলে আমরা আসি 1 নম্বরে যে সূত্রগুলো আমি আরেকবার একটু দেখাইনি। ডোল মানে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজের সূত্র হলো কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি, আর ডিএফএল এর সূত্র হলো ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। আর অথবা যখন প্রিফারেড ডিভিডেন্ড থাকে তখন আবার এটা আর না, এখানে অ্যান্ড ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড 1 মাইনাস ট্যাক্স রেট। এই সূত্রটা কখন হয়? যখন প্রশ্নে প্রিফারেড ডিভিডেন্ড দেওয়া থাকে। তাই এই দুইটার ভিতরে প্রশ্নের উপর বেসিস করেই যে কোনো আমরা একটা সূত্র ইউজ করব। যদি প্রিফারেড থাকে তাহলে দ্বিতীয়টা, না থাকলে প্রথমটা। আর এই সামনে যেগুলো আমরা অবলিক দিয়ে রাখছি এগুলো আমাদের লাগবে না, এগুলো বিকল্প আর কি। ডোল আর ডিএফএল যে মানটা বের হবে সেই দুইটা গুণ করলে টোটাল লিভারেজ পাওয়া যাবে। যাক, 1 নম্বর ফরম্যাটটা অনেক সহজ, আমরা শুরু করি। সবাই বই বের করেন, 3 নম্বর অধ্যায়ের 1 নম্বর ফরম্যাট। দেখেন সূত্রের ভিতরে কন্ট্রিবিউশন, ইবিআইটি, ইবিটি এসব কথা বলতেছিলাম, ওগুলো পাবো কোথায়? ওগুলো পড়ে দেওয়া থাকবে। আর তার জন্য আমাদের একটা স্ট্রাকচার একটু মনে রাখতে হবে। ফরম্যাটটা হলো এরকম, দেখেন আরএফএল কোম্পানি ম্যানুফ্যাকচার দ্য স্কার্টস, দ্য কোম্পানি ইনকাম স্টেটমেন্ট সেল 5 লক্ষ টাকা। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন হয়। তো আমাদের এখানে কন্ট্রিবিউশন দেওয়া নেই, কন্ট্রিবিউশন আমরা লিখে নেব। তারপরে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখান থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়, দিলে ইবিটি পাওয়া যায়, আর্নিং বিফোর ট্যাক্স পাওয়া যায়। এবার ট্যাক্স বাদ দিতে হয়, দিলে আর্নিং আফটার ট্যাক্স হয়ে যায়। আফটার ট্যাক্সের পরে প্রিফারেড থাকলে বাদ দিতে হয়, না থাকলে বাদ দিতে হয় না। এই অঙ্কে নাই, এই জন্য আমরা বাদ দিইনি। যাক, তাহলে ইএটি পর্যন্ত থাকলো। এখন এই ইএটি পর্যন্ত ইনকাম স্টেটমেন্ট ক্লিয়ার করে নিতে হবে। একটা ছক তৈরি করব, এইটুক দিয়ে দেখেন এখানে তৈরি করলাম। প্রথমে লিখলাম সেল মাইনাস ভেরিয়েবল কস্ট, তাহলে কন্ট্রিবিউশন পেয়ে গেল। তারপরে ফিক্সড কস্ট বাদ দিলাম, 3 লাখ থেকে 1.5 লাখ থাকলো 1.5 লাখ টাকা ইবিআইটি। সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম, ওই জায়গায় দেওয়া আছে 60,000 টাকা, মাইনাস করার পরে ইবিটি। ট্যাক্স ইবিটির উপরে 40% বাদ দেওয়ার পরে ইএটি। ব্যাস, আমাদের কিন্তু এটা ওয়ার্কিং হিসেবে কাজে লাগলো। যদি কন্ট্রিবিউশন লেখা থাকতো এই ছকের মধ্যে প্রশ্নের ভিতরে, তাহলে উত্তরপত্রে আমাদের ওয়ার্কিংটা করা লাগতো না। উপযুক্ত করে নিলাম। এবার আসেন 4টে রিকোয়ারমেন্ট। গিভেন দিস ইনকাম স্টেটমেন্ট কম্পিউট দ্য ফলোয়িং ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। এটা সংক্ষেপে বলা হয় ডোল, DOL, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। উই নো দ্যাট, আমরা জানি ডোল সমান সমান ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ সমান সমান সূত্র হলো কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি। এই ইনকাম স্টেটমেন্টের ভিতরে দেখবেন কন্ট্রিবিউশন 3 লাখ টাকা দেওয়া রয়েছে, আর ইবিআইটি দেখেন দেওয়া রয়েছে 1.5 লাখ টাকা। 3 লক্ষ করে 1.5 লক্ষতে ভাগ করলে 2 টাইমস, তাহলে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ হলো 2 টাইমস। এগুলো সব টাইম লিখতে হবে উত্তরে। সবাই বুঝতে পারছে এ পর্যন্ত? জি স্যার। 2 নম্বর প্রশ্নটা দেখেন, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। সূত্র হলো ইবিআইটি ডিভাইডেড ইবিটি। ইবিআইটি এই অঙ্কে 1.5 লাখ টাকা, ইবিটি 90,000 টাকা। 1.5 লক্ষ করে 90,000 ভাগ করেন, ভাগ করলে 1.66, অনেকগুলো 6 আসে, তো আমরা এখানে 67 লিখে রাখছি থামানোর জন্য। ওই যে দশমিকের পরে 2টো সংখ্যা দিয়ে রাখছি। ব্যাস, ওকে, এত টাইমস, অ্যান্সার শেষ। 3 নম্বর প্রশ্ন, ডিগ্রি অফ কম্বাইন্ড বা টোটাল লিভারেজ। এই কম্বাইন্ডের আরেকটা নাম হলো টোটাল, একত্রিত করা। এখন মোট লিভারেজ, তাহলে লিখলাম 3 নম্বরে ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। ডোল আর ডিএফএল গুণ করলাম। ডোলের টাইম হচ্ছে 2 টাইমস আর ডিএফএল হচ্ছে 1.67। গুণ করার পরে 3.34 টাইমস, অ্যান্সার শেষ। 3.34 টাইমস। 4 নম্বরে আসেন। 4 নম্বর বলছে ব্রেক ইভেন পয়েন্ট, অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ইন টাকা।
ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট লিখলাম, ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট 1,50,000 টাকা আর কন্ট্রিবিউশন হলো 30 টাকা, ভাগ করলে 5,000 ইউনিটস। এখানে ব্রেক ইভেন ইন ইউনিট বলেছিল উল্লেখ করে নাম্বার অফ স্কার্ট, ইউনিটের সংখ্যা দেখাও, টাকার কথা বলিনি। যদি টাকার কথা বলতো তাহলে কি করতাম, এই যে 5,000 ইউনিট এর সাথে গুণ করতাম সেল প্রাইস 50 টাকা, তাহলে 2.5 লাখ টাকা হতো। এখানে টাকা চাওয়া হয়নি, ব্রেক ইভেন শুধু ইউনিট চাওয়া হয়েছে, তাই 5,000 ইউনিট অ্যান্সার শেষ। স্যার 20 টাকা কোথায় আসছে স্যার? 20 টাকা এটা হলো ভেরিয়েবল কস্ট। এই যে 50 টাকা থেকে 20 টাকা বাদ দিলে কন্ট্রিবিউশন 30 টাকা থাকে। সেল প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট হয়ে গেল। 4টা রিকোয়ারমেন্ট সবাই বুঝতে পারছে? জি স্যার। জি স্যার। এই আর কি ডোল ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, এই লিভারেজের কাজ আছে এটা দেখেন। এখান থেকে ইম্পর্টেন্ট দিয়েছিলাম আর কোনটা, এই যে স্যার 3 নাম্বারটা লাগবে নাকি স্যার? 3 নম্বরটা না, 3 নম্বর দরকার নেই, 4 নম্বরটা দরকার। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার ABC কোম্পানি is composed the common stock capital 1 লক্ষ টাকা 1000 শেয়ারে ডিভাইডেড করা, 100 টাকা করে দাম, ব্র্যাকেটে দেওয়া আছে শেয়ারের সংখ্যা 1000। 15% ডেপ 2 লাখ টাকা, 2 লাখের উপর 15% গুণ করলে ইন্টারেস্ট হবে 30,000 টাকা। কর্পোরেট ট্যাক্স রেট 25% দিতে হবে। দ্য কোম্পানি লাস্ট ইয়ার ডাটা ওয়ার অ্যাজ ফলো, বিগত বছরের ইনফরমেশন দেওয়া হলো। 20,000 ইউনিট 10 টাকা করে বিক্রি করা হয়েছিল, 2 লাখ টাকা। ভেরিয়েবল কস্ট ছিল পার ইউনিট 60 টাকা, 20,000 ইউনিট 60 টাকা করে গুণ করলে 4 কোটি 80,000 টাকা। ফিক্সড কস্ট 70,000 টাকা। তাহলে সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেবো 30,000, ইবিটি পাওয়া যাবে। তারপরে ট্যাক্স বাদ দেবো 25%, ইএটি বের হবে। ইএটিকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করবো, ইপিএস পেয়ে যাবো। এই পর্যন্ত যেতে হবে। এখন আসেন লাস্টে একটা প্রশ্নে আমাদের এখানে বলছে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট, কী প্রভাব পড়বে অফ ইনক্রিজিং অফ সেল বাই 40 and 60%, যদি আমরা বিক্রয় 40% বৃদ্ধি করি এবং 60% বৃদ্ধি করি, তাহলে এই অপারেটিং লেভারেজ, ফিনান্সিয়াল লেভারেজ, এদের কি প্রভাব পড়বে। তো এটা দেখাতে গেলে আমরা একই ছকের মধ্যে 3টে কলাম করে ফেলেছি। আসলে তো অরিজিনালি আমাদের একটা কলাম ছিল। প্রথম প্রশ্নে 20,000 ইউনিট 10 টাকা দরে গুণ করলে হয় 2 লাখ টাকা, ভেরিয়েবল কস্ট 80,000 টাকা, বাদ দিলে কন্ট্রিবিউশন 1,20,000। এখান থেকে ফিক্সড কস্ট বাদ দিলাম 70, থাকলো ইবিআইটি 50। তারপরে ইন্টারেস্ট বাদ দিলাম 30,000, থাকলো ইবিটি 20,000। ট্যাক্স বাদ দিলাম 5,000, ইএটি থাকলো 15,000। নাম্বার অফ শেয়ার 1000 দিয়ে ভাগ করলে ইপিএস হলো 15 টাকা। এইটুক কিন্তু আমাদের ছিল ইনফরমেশন। কিন্তু 4 নম্বর রিকোয়ারমেন্টের ইনফরমেশন 40-60 ইনক্রিজ করতে হবে বলে আরও 2টা কলাম সাথে সাথে বাড়াই দিলাম। যদি এটা আমরা সেপারেট করে করি তাও হবে, সমস্যা নেই। এখন আসে 40% বাড়ালে কীভাবে বাড়াতে হয়। 20,000 ইউনিট ছিল প্রেজেন্ট, এই 20,000-এর 40% 4 2 গুণে 8,000, 8,000 আর 20,000 মিলে 28,000। 60% যদি ইনক্রিজ করি তাহলে 20,000-এর 60% 6 2 গুণে 12, 12,000 আর 20,000 32,000। এখন সেল প্রাইস তো 10 টাকা করে গুণ করলাম, 28,000 গুণন 10 2,80,000, 32,000 গুণন 10 3,20,000। ভেরিয়েবল কস্ট 60 টাকা, তো 28,000 গুণন 4, 32,000 গুণন 4, 1,12,000 আর 1,28,000 মাইনাস করলে কন্ট্রিবিউশন। এরপরে ফিক্সড কস্ট 70,000, ইবিআইটি 98 আর 1,22,000 বের হলো। এখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম 30,000 করে, ইবিটি পেয়ে গেলাম। ট্যাক্স ধার্য করলাম, ট্যাক্স বাদ দিলাম, ইএটি থাকলো। ইএটিকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলাম, ইপিএস পেয়ে গেলাম। তাহলে প্রথমটার ইপিএস 15 টাকা, তারপরে 51 টাকা, এরপরে 69 টাকা।
যাক, তিনটে ইপিএস তিন রকম হয়েছে, আমরা এই পর্যন্ত রাখলাম। আর নিচেই যে পার্সেন্টেজ আছে না, এইগুলো আমি একটু পরে বোঝাবো, রিকোয়ারমেন্ট আসার পরে। আগে আসেন 1 নম্বর রিকোয়ারমেন্টে যাই। হোয়াট আর দ্য ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ? অপারেটিং লেভারেজ মানে ডোল দেখাও। এখন ডোলের সূত্র হলো কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। প্রথম কলামে কন্ট্রিবিউশন আছে 1,20,000, ইবিআইটি 50,000। 1,20,000-কে 50,000 দিয়ে ভাগ করেন, 2.40 টাইমস। 2 নম্বর প্রশ্ন, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। তাহলে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। ইবিআইটি 50,000, ইবিটি 20,000, ভাগ করলে 2.5 টাইমস। এবার টোটাল লিভারেজ, এই ডোলের মান ইন্টু ডিএফএল এর মান গুণ করেন, 2.4 * 2.5 গুণ করলে 6 টাইম। ব্যাস, তিনটা প্রশ্নের অ্যান্সার কিন্তু হয়ে গেছে আমাদের। এবার এসে 4 নম্বরে বললো হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট, কি প্রভাব পড়বে অফ ইনক্রিজিং সেল বাই 40% এবং 60%। যদি বিক্রয় 40% বাড়ানো হয়, যদি বিক্রয় 60% বাড়ানো হয়, তাহলে কিসের উপর প্রভাব পড়ে? সবসময় প্রভাব পড়ে তিনটে জায়গায়। প্রথমে পার্সেন্টেজ অফ সেল, সেল তো আমাদের এই যে 40% আর 60% বলাই হলো। এবার পার্সেন্টেজ ইন ইবিআইটি, ইবিআইটির উপর প্রভাব পড়ে, আর ইপিএস এর উপর প্রভাব পড়ে। এই তিনটা আইটেমের উপর প্রভাব পড়বে, এর বাইরে কোথাও না। তো লিখলাম পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল 40 এবং 60, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। এবার ইবিআইটির প্রভাবটা একটু খেয়াল করেন। ইবিআইটি আমাদের প্রথম কলামে ছিল 50,000, এটা বেস। বৃদ্ধির ফলে দ্বিতীয় কলামে 98,000 হয়ে গেছে। তাহলে শতকরায় কত পার্সেন্ট বাড়ছে? শতকরা দেখাতে গেলে কি করতে হয়? এই 98,000 থেকে 50,000 বাদ দিতে হবে, দিলে 48,000 পাওয়া যাবে। 48,000-কে ভাগ করতে হবে 50,000, বেস দিয়ে ভাগ করতে হবে। তাই যে লিখলাম 98,000 মাইনাস 50,000 ডিভাইডেড বাই 50,000 ইন্টু 100, এটা 96% বৃদ্ধি পেয়ে গেছে। বিক্রয় বাড়ালাম মাত্র 40%, ইবিআইটি বেড়ে গেল 96%। ঠিক এই কাজটায় আমরা 60% লেভেলে আসলাম। ইবিআইটি এখন 1,22,000, 1,22,000 থেকে বেস 50,000 বাদ দিতে হবে। 50,000 বাদ দিয়ে আবার 50 দিয়ে ভাগ করবো ইন্টু 100, এতে 144% ইনক্রিজ অফ ইবিআইটি। বাস, আর একটা ইবিআইটি দেখাবো, এই আরেকটা ইনক্রিজ দেখাবো, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। ইপিএস ছিল প্রথম লেভেলে 15 টাকা, কিন্তু দ্বিতীয় লেভেলে হলো 51 টাকা। 51 টাকার থেকে 15 টাকা বাদ দিয়ে 15 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আসে 240%। তাহলে 240% বৃদ্ধি পেয়েছে ইপিএস। দেখেন মালিকের কত লাভ। যদি বিক্রয় 40% বাড়ানো যায়, তাহলে মালিকের গত বছরের তুলনায় 240% ইপিএস বেড়ে যাবে। এই জন্য মালিক পক্ষ সর্বদাই চেষ্টা করে, মার্কেটিং অফিসারে, মার্কেটিংয়ের দায়িত্বে যারা থাকে তাদেরকে নিয়ে 5 স্টার হোটেলে মিটিং করে, তাদেরকে প্রলোভন দেখায়, তাদেরকে উদ্দীপনা দেওয়া হয় যে তোমরা গত মাসে যা বিক্রি করেছো তার থেকে এই বছরে 40% বিক্রয় বাড়াবা, এতে কমিশন বাড়াই দেওয়া হবে, এটা বাড়াই দেওয়া হবে, ওটা বাড়াই দেওয়া হবে, সব কিছু বলে। কিসের জন্য বলে? এই যে ইপিএস কি পরিমাণে বাড়ে, 240% বেড়ে গেছে। 60%-এর ক্ষেত্রে দেখেন কি অবস্থা, ইপিএস 69 টাকা হয়ে গেছে, কোথায় 15 টাকা ছিল। তাহলে 69 মাইনাস 15 ডিভাইডেড বাই 15 ইন্টু 100, 360%, 360% বেড়ে গেছে। অনলি 60% বিক্রয় বাড়াতে পারলে 360% আর্নিং বেড়ে যাবে। এই হলো প্রভাব। এখন এটা আমরা একটু ব্যাখ্যা করে লিখে দিতে পারি। ব্যাখ্যাটা কি দেখেন, ইফেক্ট অফ ডোল, ডোলের উপরে
এই যে ডোল ছিল 2.4 টাইম, এর সাথে এই 240%, এই যে 96%, এগুলো মেলে কিনা একটু দেখাবো। সিন্স দ্য ডোল, যেহেতু ডোলের টাইম অ্যান্সার, সিন্স দ্য ডোল ইজ 2.4 টাইমস, ইনক্রিজ ইন সেল 40%, সো রেজাল্টেড 40% ইন্টু 2.4 গুণ করে দিলাম, দিলে 96% ইনক্রিজ ইন ইবিআইটি। হ্যাঁ মিলেছে, এই যে 96% ইনক্রিজ ইবিআইটি মিলে গেছে। Since the dole is 2.4 times, increase in sale 60%. So resulted 60 into 2.4 is a 144% increase in EBIT. ব্যাস, তাহলে ডোলের প্রভাব ইবিআইটির উপরে পড়ে। তা আমরা লিখলাম ইফেক্ট অফ ডোল 1 ইবিআইটি। ডোলের প্রভাব কিসের উপরে? ইবিআইটির উপরে। আর ডিএফএল এর প্রভাব ইপিএস এর উপরে। এই 240% আর 360%, এটা দেখাবো এবার। সিন্স দ্য ডিএফএল 2.5 টাইমস, ইনক্রিজ ইন ইবিআইটি 96%, সো রেজাল্টেড 96 ইন্টু 2.5, 240% ইনক্রিজ ইন ইপিএস। আবার একই কথা লিখলাম, সিন্স দ্য ডিএফএল 2.5 টাইমস, ইনক্রিজ ইন ইবিআইটি, এখন দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা 144%, সো রেজাল্টেড 144 ইন্টু 2.5, তাহলে 360% ইনক্রিজ ইন ইপিএস। যখন আমাদের ইবিআইটি 144% বৃদ্ধি পাচ্ছে, তখন ডিএফএল এর সাথে গুণ করলে 360% ইনক্রিজ ইন ইপিএস হয়ে যাচ্ছে। এখন যে আমরা টোটাল লিভারেজ, কম্বাইন্ড লিভারেজ দেখাইছিলাম 6 টাইম, এটার সাথেও তুলনা করা যাবে। তো ইফেক্ট অফ ডিটিএল এর কাজ হচ্ছে টোটাল লিভারেজ, তো সেলসের সাথে ডাইরেক্ট গুণ করব। সেল কত? 40%, 6 টাইম গুণ করে দেব। দেখেন, সিন্স দ্য ডিটিএল, এই যে 6 টাইমস, ইনক্রিজ ইন সেল 40%, সো রেজাল্টেড 40 ইন্টু 6, 424, 240% ইনক্রিজ ইন EPS. Since the DTL 6 time, increase in sale 60%, so resulted 60 into 6 equal 360% increase in EPS. প্রভাবটা কি সবাই বুঝতে পারছে? জি স্যার, পাবো সব ইনশাআল্লাহ। জি স্যার। ইনশাআল্লাহ অঙ্কটা কিন্তু আসছে। বক্স টেবিলের মধ্যে ইন্টারেস্টটা সবার সেম, এটা একটু বলবেন? দুইবার আসছে অঙ্কটা। হ্যাঁ, বক্সের ভিতরে কি জানো? ইন্টারেস্টটা সবার সেম, ওই যে ও হ্যাঁ, ইন্টারেস্টটা অলওয়েজ ফিক্সড থাকবে, কারণ ইন্টারেস্ট আমরা লোন নিছিলাম 15%, 2 লাখ টাকার, তো 2 লাখের উপরে 15% 30,000 টাকা। আমি যদি বিক্রয় বাড়াই, লোন তো আর বাড়াইনি, লোন তো সেই 2 লাখই আছে, এই জন্য ইন্টারেস্ট অলওয়েজ ফিক্সড। আবার ফিক্সড কস্ট যেটা থাকবে 70,000, ওটাও কিন্তু দেখেন সবার ভিতরে ফিক্সড কস্ট তো আর বাড়ে না, ইন্টারেস্ট একটা ফিক্সড হিসেবে থাকে। আর কিছু? এই একই অঙ্ক আসছে দুইবার, এবার কিন্তু ইম্পর্টেন্ট দিছি, ভেরি ভেরি। স্যার কমেন্টটা কি চাইছিল? ওটা তো দেখলাম না। হ্যাঁ, কমেন্টটা চাইছে এই যে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট ইনক্রিজিং সেল বাই 40-60%। এই ইম্প্যাক্ট মানে প্রভাব, কি প্রভাব পড়বে এটা ব্যাখ্যা করো। সেই ব্যাখ্যাটাই আমাদের এখানে এই কমেন্ট। স্যার ব্যাখ্যাগুলো কি সবসময় রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করে দিতে হবে? হ্যাঁ, রিকোয়ারমেন্টের উপর বেসিস করে দিতে হয়। দেখেন, এটা 19 সালে আসছিল, 21 সালে আবার চলে আসছে, 22 সাল আপনারা। এই জন্য এই অঙ্কটা না দিলেও এখানে মনে করেন যে 35%, সেখানে দিল আপনার 30%, পরিবর্তন করে দিল। আর এখানে আছে 65%, এটা দেবে 70%। ফিগারটা চেঞ্জ করে যদি দেয়, দিতেও পারে। এরকম একটা অঙ্ক আমরা রাখছি, আছে এরপরে আছে, ওটা দেখাবো। 17 সালে আসছিল 7 নম্বর অঙ্কটা, দ্য এসএস কোম্পানি মোস্ট রিসেন্ট ব্যালেন্স শিট
তাদের অ্যাসেটে আছে ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। লাইবিলিটির মধ্যে আছে ইকুইটি ক্যাপিটাল, লং টার্ম ডেপ্ট আছে, ঋণ, রিটেন আর্নিং আছে, কারেন্ট লাইবিলিটি আছে। আমাদের কি করতে হবে দেখেন, দ্য কোম্পানিজ টোটাল অ্যাসেট টার্ন ওভার রেশিও ইজ 3 টাইমস। টার্ন ওভার দেওয়া রয়েছে, এই টার্ন ওভার হচ্ছে সেলকে বোঝানো হয়। কোম্পানির সেল হলো অ্যাসেটের 3 গুণ। তাহলে অ্যাসেট হচ্ছে আমাদের 2 লাখ, বিক্রয় হবে 6 লাখ টাকা, 3 গুণ। ইটস দ্য ফিক্সড অপারেটিং কস্ট 1 লক্ষ টাকা ফিক্সড কস্ট, অ্যান্ড ভেরিয়েবল অপারেটিং কস্ট রেশিও ইজ 40%. The income tax 35%. On the basis of above information, calculate all the 3 type of leverage. 3 type of leverage কোনগুলো বলেন তো? ডোল, ডিএফএল আর ডিটিএল। এখানে কিন্তু কোথাও ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ উল্লেখ করে দেয়নি, আপনারা বলেছে 3 টাইপ অফ লিভারেজ। তাহলে আপনার জানা আছে যে 3 ধরনের লিভারেজ আছে, ডোল, ডিএফএল আর ডিটিএল। ওইটা তৈরি করতে হবে। তারপরে আবার বলছে ডিটারমাইন লাইকলি লেভেল অফ ইবিআইটি ইফ দ্য ইপিএস। যদি ইপিএস 1 টাকা হয় তাহলে ইবিআইটি কত? যদি ইপিএস 3 টাকা হয় তাহলে ইবিআইটি কত? যদি ইপিএস 0 টাকা হয় তাহলে ইবিআইটি কত? ইবিআইটি বের করতে হবে সূত্রের মাধ্যমে, ইপিএস এর সূত্র দিয়ে। 17 সালে আসছিল, এবছরে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অঙ্কগুলো একটু ভালো করে করলে সুবিধা হবে কি, 6 নম্বর অধ্যায় অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, এই অঙ্ক আছে কিন্তু। এই যে অঙ্কগুলো আমরা এখন শিখতেছি এর মধ্যে আসে অঙ্ক, দেখাচ্ছে যে এইটা এখান থেকে শিখলাম, এই অঙ্কটাই হয়তো অ্যাপ্লাইডে চলে আসলো, প্রথম পরীক্ষা অ্যাপ্লাইড। আবার অ্যাপ্লাইডে অঙ্ক করতেছি, সেটাই চলে আসে আবার এই কর্পোরেট ট্যাক্সের 3 নম্বর অধ্যায় থেকে। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। প্রথম প্রশ্ন, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ দেখানোর জন্যই একটা ইনকাম স্টেটমেন্ট দেখাবো। সেল 3 গুণ টোটাল অ্যাসেটের, তাহলে অ্যাসেট হলো 2 লাখ, সেল হবে 6 লাখ টাকা। ভেরিয়েবল কস্ট 40%, 6 লাখের 40% কত হয়? 424, 2,40,000। বাদ দিলে থাকলো 3,60,000 কন্ট্রিবিউশন। সেখান থেকে ফিক্সড কস্ট বাদ দিলাম 1 লাখ, ইবিআইটি পেয়ে গেলাম। ইন্টারেস্ট বাদ দিলাম, ওই যে ঋণ ছিল 80,000, এই 80,000-এর উপরে 10% 8,000 বাদ দিলে ইবিটি। ট্যাক্স বাদ দেওয়া হলো, বাদ দিলে ইএটি। এরপরে প্রিফারেড আছে, প্রিফারেড ডিভিডেন্ড, এই অঙ্কে প্রিফারেড ছিল না, তো প্রিফারেড না লিখলেও হবে, আমি অবশ্য লিখে ফেলেছি বলে নীল দিছি। তারপরে আসেন, তাহলে ইএটি থাকলো আমাদের 1,63,800, ওটা প্রিফারেড লিখেছি বলে ইএসিএস বলেছি পরের নাম্বারে। নাম্বার অফ শেয়ার, শেয়ার ক্যাপিটাল 60,000 টাকা, 10 দিয়ে ভাগ করলে 6,000 শেয়ার, ভাগ করলে ইপিএস, ইপিএস হলো 27 টাকা 30 পয়সা। ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ কম্বাইন, এখানে কন্ট্রিবিউশন ডিভাইড বাই ইবিআইটি। কন্ট্রিবিউশন কত? এই অঙ্কের মধ্যে কন্ট্রিবিউশন দেখেন, 3,60,000, ইবিআইটি 2,60,000, তাহলে 3,60,000-কে 2,60,000 দিয়ে ভাগ করলাম, 1.385 টাইমস। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি, এত টাইমস। ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, ডোল আর ডিএফএল গুণ করলে যেটা হয় কম্বাইন্ড। 3 টাইপ অফ ডিগ্রি, ডিগ্রি 3টে হয়ে গেছে, অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ, টোটাল লিভারেজ। বাস, এবার আমরা তৈরি করব ডিটারমাইন দ্য লাইকলি লেভেল অফ ইবিআইটি। কেমন ইবিআইটি? যখন ইপিএস 1 টাকা তখন ইবিআইটি কত? তো ডাইরেক্ট আমরা ইপিএস এর সূত্রে চলে আসবো।
উই নো দ্যাট, আমরা জানি ইপিএস এর সূত্র হলো ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হয়, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি বের হয়, ইএটি কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস হয়। এই হলো ইপিএস এর সূত্র। এখন ইপিএস প্রস্তে দেওয়া রয়েছে 1 টাকা, লিখলাম 1 টাকা। ইবিআইটি বের করব, এই জন্য এইভাবে থাকবে। ইন্টারেস্ট দেওয়া আছে এই অঙ্কে 8,000 টাকা, ট্যাক্স রেট বলা আছে 35%, শেয়ারের সংখ্যা দেওয়া রয়েছে 6,000। এখন এই 6,000 8 গুণন করলাম 1-এর সাথে, পরের লাইনে আসলো 1 গুণ 6,000, আর সমান সমান এই পাশে চলে আসলো ইবিআইটি এবং মাইনাস 8,000 টাকা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আর এই যে 1 থেকে 0.35 বাদ দিয়ে দিলাম, 0.35 বাদ দেওয়ার পরে 0.65 থাকলো। আর 0.65 এর সাথে ইবিআইটি গুণ, 0.65 এর সাথে 8,000 টাকা গুণ, ক্যালকুলেশন করে আমরা ইবিআইটি বের করলাম লাস্টে 17,231 টাকা। তার মানে 17,231 টাকা যদি ইবিআইটি হয়, সেই ক্ষেত্রে ইপিএস বের হবে আর্নিং পার শেয়ার 1 টাকা। আরেকটা বলছে 2 নম্বরে, when ইপিএস 3 টাকা, তখন ইবিআইটি কত? ওই একই সূত্র, 1 টাকার জায়গায় শুধু 3 টাকা লিখে দেন, 6,000 গুণন 3, 318,000 টাকা বের হলো। আর গুণ সেম কাজ করলাম, লাস্টে ইবিআইটি বের হলো 35,692 টাকা। আরেকটা প্রশ্ন ওখানে আছে, যখন ইপিএস 0 টাকা তখন ইবিআইটি কত, সেটাও দেখাবো 3 নম্বরে। যখন ইপিএস 0, তো 0 লিখলাম 3 টাকার জায়গায়, 0-র সাথে 6,000 গুণ করলে সব 0 হয়ে গেল। আর এই পাশে আছে 0.65 ইবিআইটি, 0.65 ইবিআইটি, আর এখানে 5200 টাকা বের হয়েছে। সাইড চেঞ্জ করলাম, 0টা ডাইনে পাশে নিয়ে আসলাম। এরপরে আমাদের যে ফিগার 5200, এটা মাইনাস ছিল বার পাশে, ডাইনে পাশে প্লাস করে দিলাম 5200। 0.65 ইবিআইটি যদি 5200 হয়, তাহলে একটা ইবিআইটি সমান 5200-কে 0.65 দিয়ে ভাগ করলে 8,000 টাকা পাওয়া যাবে। ব্যাস, ক্লিয়ার এখন? তাহলে 3টা ইপিএস দিছিল যে ইবিআইটি বের করো ব্যাক ক্যালকুলেশন করে। আমি অবশ্য বাড়তি একটা কাজ করে এখানে দিছি, যেটা না করলেও হবে, এটা আমাদের চাইনি, প্রমাণ করতে চাইছিলাম যে প্রুফ ইবিআইটি 1 নম্বরে 17,231 টাকা, সেখানে ইন্টারেস্ট বাদ দিলাম, ইবিটি পেলাম, ট্যাক্স বাদ দিলাম 35%, ইএটি পেলাম, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে দেখি ইপিএস 1 টাকা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি আমাদের যে ক্যালকুলেশন করে যেটা মান পেয়েছি এটা সঠিক হয়েছে। 2 নম্বরে আমরা যে পেয়েছিলাম 35,000, এই যে 35,692 টাকা, এটা সঠিক আছে কিনা, ওই একই কাজই করলাম। ইন্টারেস্ট তো সবার জন্য 8,000-ই, সেখানে বাদ দিলে ইবিটি, ট্যাক্স বাদ দিলাম, ইএটি পেলাম, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলাম 3 টাকা, ইপিএস হলে 3 টাকাই হয়েছে। যেখানে 0 টাকা ধরেছিলাম 8,000 ইবিআইটি, সেটাও প্রমাণ করলাম যে এখানে ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে ইবিটি 0, ট্যাক্স 0, ইএটি 0, নাম্বার অফ শেয়ার দিয়ে যদি আমি ইএটিকে ভাগ করি 0-কে, তাহলে 0ই হবে। সবাই বুঝতে পারছে? স্যার প্রুফ দেখানো লাগবে নাকি স্যার? না, প্রমাণটা চাই নাই। যদি কখনো চাই তাহলে দেখাতে হবে, এখানে কিন্তু এরকম কোনো চাই নি। আমি এটা বাড়তি দিয়ে রাখছি, এটা আসছিল অঙ্কটা 17 সালে, 2টা রিকোয়ারমেন্ট। তাহলে ইপিএস দেওয়া থাকলে ইবিআইটি কিভাবে বের করতে হয়, ইপিএস এর এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে, আসতে পারে অঙ্কটা। 18 সালে একটা অঙ্ক আসছিল, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ডাটা রিলেটিং টু স্টার লিমিটেড। ভেরিয়েবল এক্সপেন্স অফ সেল যা হবে তার 70% ভেরিয়েবল থাকবে। অ্যানুয়াল ইন্টারেস্ট 8,000 টাকা পার ইয়ার। ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ 5 times 5:1। দেখেন, অপারেটিং লেভারেজ আমরা বের করি ইবিআইটিকে ভাগ করি ইবিটি দিয়ে, কন্ট্রিবিউশনকে ভাগ করি ইবিআইটি দিয়ে, আর সেটা এখন দেওয়া রয়েছে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ 5 times।
এটা ব্যাক ক্যালকুলেশন করে আমাদের ইবিআইটি বের করে নেওয়া লাগবে। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্র কি? ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি, সেটাও দেওয়া রয়েছে 3 টাইমস। ইনকাম ট্যাক্স 35%। কম্পিউট দ্য আর্নিং আফটার ট্যাক্স। ইএটি বের করে দেখাও। ইএটি বের করতে গেলে তো আমাদের ইবিআইটি বের করা লাগবে। ইবিআইটি বের করতে গেলে ফিনান্সিয়াল লিভারেজ এটার সাহায্য নেওয়া লাগবে। প্রথমেই ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সাহায্য নিলাম। উই নো দ্যাট, আমরা জানি ফিনান্সিয়াল লিভারেজের সূত্র ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি। ইবিটি কীভাবে হয়? ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে হয়, তাই ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট লিখে রাখছি। ক্যালকুলেশন করলাম ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ইবিআইটি এটা বের হবে, আর ইবিআইটি থেকে ইন্টারেস্ট আমাদের 8,000 টাকা সাপ্লাই দেওয়া আছে। তাহলে এক কাজ করি, এই যে ইবিআইটি এটা আমি পরের লাইনে যে গুণ করব, তাহলে এই যে ইস্টুটা আগে ট্রিটমেন্ট দিই। ইস্টুর সিস্টেম হলো প্রথম অংশটা উপরে থাকে, তা 3/1 এরকম হবে। 30 সাথে আমরা ইবিআইটি মাইনাস 8,000 গুণ করলাম, সমান সমান একটা ইবিআইটি। আর 3 ইবিআইটি মানে 3টে ইবিআইটি, 3 এটা 24,000 সমান সমান একটা ইবিআইটি। 3টে ইবিআইটি থেকে একটা ইবিআইটি বাদ দিলাম, থাকলো 2টো ইবিআইটি। 2টো ইবিআইটি সমান 24,000, অতএব একটা ইবিআইটি হবে 12,000। ইবিআইটি কিন্তু পেয়ে গেছি আমরা 12,000 টাকা। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সাহায্য নিয়ে আমরা এটা বের করে ফেললাম, ইবিআইটি 12,000 টাকা। এখন কম্পিউট দ্য আর্নিং আফটার ট্যাক্স, ইএটি বের করো। ইএটি সমান সমান ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। ইবিআইটি 12,000, সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম, দিয়ে 1 মাইনাস ট্যাক্স রেট ক্যালকুলেশন করলাম। কত আসলো? ইএটি 2,600 টাকা। অ্যান্সার শেষ, 2,600 টাকা। বুঝতে পারছি? জি স্যার। স্যার ইম্পর্টেন্ট দিয়েছেন যে 15, 16 এগুলো তো নাই তো স্যার বইয়ে। এইগুলো ইম্পর্টেন্ট দিছি তো, এগুলো দিছি না? এই যে 18 সালে আসছে, 20 সালে আসছে। এটা ফ্রম দ্য ফলোইং সিলেক্টেড ডাটা ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করে দেখাতে হবে। লিভারেড ফার্ম এক্স, আনলিভারেড ফার্ম 15-16 দেওয়া শুধু না, 15-16 তো এখানে নেই, অঙ্কই তো আছে মাত্র 10 পর্যন্ত। এই 10 পর্যন্তই তো দিছি। দেখেন তাহলে ইবিআইটি দেওয়া আছে আর ইন্টারেস্ট দেওয়া আছে। কস্ট অফ ইকুইটি কে এর মান, হুইচ অফ দ্য টু ফার্ম হ্যাজ অ্যান অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আন্ডার এনআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচ অনুযায়ী কোন ফার্ম আমাদের জন্য অপটিমাম? ক্যালকুলেশনে চার্ট অফ ভ্যালু অফ দ্য ফার্ম, ভির মান দেখাও অ্যাপ্লাইং দ্য এনআই অ্যাপ্রোচ। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট থাকলো ইবিটি, কেই দ্বারা ভাগ করলাম, শেয়ার ক্যাপিটাল পেয়ে গেলাম। এরপরে বন্ড ক্যাপিটাল, ইন্টারেস্টকে ভাগ করব কে ডি দ্বারা, তাহলে বন্ড ক্যাপিটাল পেয়ে যাব। শেয়ার ক্যাপিটাল আর বন্ড ক্যাপিটাল দুটো যোগ করে হবে ভ্যালু অফ দ্য ফার্ম। 4 মার্কের জন্য এইটুক চাইছে, এখানে কিন্তু বি পার্ট দেওয়া ছিল। তাহলে কোনটার ফার্ম বড় হয়েছে? লিভারেড ফার্মের ভ্যালু বড় হয়েছে। কেন? কারণ তারা ডেপ্ট ক্যাপিটাল ইউজ করে, আর আনলিভারেড ফার্ম ডেপ্ট ক্যাপিটাল ইউজ করে না। দ্য কোম্পানি এক্স ফার্ম হ্যাজ অ্যান অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বিকজ দেয়ার ভ্যালু ইজ হায়ার, কারণ এখানে ভ্যালু বড়। 10 নম্বরে আসেন। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি লিমিটেড ইজ কম্পোজ দ্য কমন স্টক। কমন স্টক ক্যাপিটাল 1 লক্ষ টাকা, শেয়ার 1000 শেয়ার। এই যে আমরা শুরুতে 1 নম্বর আর 2 নম্বর অঙ্কটা করলাম, সেম সেই অঙ্কটা 20 সালে আসছে। 15% ডেপ্ট, 2 লাখের উপরে 30,000 টাকা ইন্টারেস্ট হবে, সবার জন্য 30,000 টাকা ইন্টারেস্ট। কর্পোরেট ট্যাক্স 25%। দ্য কোম্পানি লাস্ট ইয়ার ডাটা ওয়ার অ্যাজ ফলো।
20,000 ইউনিট 10 টাকা করে সেল, 4 টাকা করে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট 70,000 টাকা। এখন প্রথম প্রশ্ন হলো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ। এই তিনটা যদি বের করতে হয় তাহলে আমাদের প্রথম কলামটা লাগবে। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ, কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি, ইন্টারেস্ট বাদ দিলাম ইবিটি, ট্যাক্স বাদ দিলাম ইএটি, নাম্বার অফ শেয়ারতে ভাগ করলাম ইপিএস। এতে আমরা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ বের করতে পারলাম। দ্বিতীয় প্রশ্নে বলছে 30% এবং 50% ইনক্রিজ করতে হবে। আর ওই অঙ্কটা ছিল কি 40% আর 60%, আর এখানে 30% আর 50%, এইটুক পরিবর্তন করে দিয়েছে। ও আমরা কি 40% লিখে ফেলেছি? আচ্ছা, অ্যান্সারের ভিতরে 40 আর 60% লেখা হয়ে গেছে। 4 দুগুণে 8, হ্যাঁ 28,000, ঠিকই তো, 40 আর 60 লেখা হয়ে গেছে। কিন্তু প্রশ্নতে বলেছিল 30% আর 50%। তাহলে 30% দিয়ে গুণ করলে কত হবে জানেন? 26,000 ইউনিট। আর 50% দিয়ে গুণ করলে কত হবে? 30,000 ইউনিট। 26,000 আর 30,000 দিয়ে এটা তৈরি করতে পারবেন না এই ফিগারটা? জি স্যার, পারবো স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। এখানে কিন্তু আমাদের একটু মিস্টেক হয়েছে, আসলে ওই যে 40 আগে যেটা ছিল ওইটা ধরা হয়ে গেছে। আচ্ছা, এখন ইপিএস বের করতে হবে। লাস্টে ওই যে ইম্প্যাক্ট, এই যেটা আবার এখানেও কিন্তু বলেছে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ ইনক্রিজিং সেল 30-50%। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, এই তিনটা পার্সেন্টেজ চেঞ্জ দেখাবেন। দেখানোর পরে ইম্প্যাক্ট এখানে ব্যাখ্যাটা লিখে দিবেন। ইফেক্ট অফ ডোল, ইফেক্ট অফ ডিএফএল, ইফেক্ট অফ ডিটিএল, বাস। স্যার আর 2 মিনিট আছে। হ্যাঁ, আমাদের এই একটাই ফরম্যাট থাকবে আজকে। এই ফরম্যাটে অঙ্ক, এই 10 নম্বরটা করবেন, এই 9 নম্বরটা করবেন, এই 8 করতে হবে, 8 9 10, আর এটাও করতে হবে 7 7 8 9 10। ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ একটু পরে করে শেষ করব। 7 8 9 10 এই শেষেরগুলো সব করে ফেলবেন। দেখ, একটা ফরম্যাট করলাম, আর কালকে আবার করাবো 2 নম্বর ফরম্যাট, আর 3 নম্বর যদি পারা যায়, যতটুকু পারা যায়। এটা একটু সময় স্যার লাগবে। 10 নাম্বার শুধু ওই 30% আর 50% দিয়ে শুধু শকটাই চেঞ্জ করতে হবে না স্যার?